নমস্কার, আমি দেবারতী চক্রবর্তী। এই মুহূর্তের সবথেকে বড় খবর লাদাখের জনবিক্ষোভ। তো এই বিষয়টাকে একটু শুরুর থেকে দেখা যাক। আমরা জানি যে 2019 সালে যখন আর্টিকেল 370-র অ্যাব্রোগেশন হয়েছিল বা আর্টিকেল 370-কে প্রত্যাহার করা হয়েছিল, সেই সময় কিন্তু লাদাখবাসী বিষয়টাকে পজিটিভলি নিয়েছিল। লাদাখ যখন ইউনিয়ন টেরিটরি বা একটা কেন্দ্রশাসিত অঞ্চলে পরিণত হয়, লাদাখের মানুষ বিষয়টাকে বেশ পজিটিভলি নেয়। কেন পজিটিভলি নিয়েছিল? এই বিষয়টাকে পজিটিভলি নেওয়ার কারণ একটাই ছিল যে তারা আশা করেছিল লাদাখ যদি কেন্দ্রশাসিত অঞ্চল হয়, সেই ক্ষেত্রে লাদাখে অনেক বেশি ডেভেলপমেন্ট হবে, অনেক ইমপ্রুভমেন্ট হবে লাদাখে, এমনটাই তাদের আশা ছিল। কিন্তু আনফর্চুনেটলি যত সময় গেছে লাদাখে কিন্তু অনেক সিরিয়াস প্রবলেম আসতে দেখা গেছে। এই যেমন ধরুন লাদাখে গ্রিন এনার্জি প্রজেক্টের পরিকল্পনা, এটা কিন্তু লাদাখবাসীদের জন্য একটা দুঃস্বপ্নের মতো। হ্যাঁ, এবার অনেকেরই এটা মনে হতে পারে যে গ্রিন এনার্জি প্রজেক্ট তো আমাদের দেশের জন্য ডেভেলপমেন্টাল, গ্রিন এনার্জি প্রজেক্টের মাধ্যমে আমাদের দেশ রিনিউয়েবল এনার্জি হার্নেসিংয়ে এগিয়ে যাবে আরও এক ধাপ। কিন্তু প্রশ্নটা হচ্ছে লাদাখের যে লোকাল মানুষজন, তারা কি বিষয়টাকে পজিটিভলি নিচ্ছে? উত্তরটা কিন্তু না, কারণ লাদাখে একটা পপুলেশন বাস করে যারা কিন্তু পশুপালনের মাধ্যমে নিজেদের জীবিকা নির্বাহ করে থাকে। তাহলে এই মানুষগুলো এরা অনেকখানি ক্ষতিগ্রস্ত হবে এই গ্রিন এনার্জি প্রজেক্টের মাধ্যমে, কারণ গ্রিন এনার্জি প্রজেক্টের মাধ্যমে তাদের অ্যানিমালদের যে গ্রেজিং গ্রাউন্ড, সেইটা কিন্তু অনেকখানি চলে যাওয়ার কথা। এটা তো একটা সমস্যা। এটা বাদ দিয়ে আরও অনেক ধরনের সমস্যা, যেরকম আনএমপ্লয়মেন্ট বা বেকারত্ব, তার সঙ্গে পরিবেশগত অনেক সমস্যা, এগুলোও কিন্তু রয়েছে। আর এই ধরনের কিছু সমস্যাই মানুষের ক্ষোভের কারণ হয়ে দাঁড়িয়েছিল। এবার আসা যাক প্রতিবাদ আন্দোলনের কথায়। প্রতিবাদকারীদের মূল ডিমান্ড ছিল চারটে। প্রথমত, তারা চেয়েছিল লাদাখকে যেন স্টেটহুড দেওয়া হয়, অর্থাৎ লাদাখকে যেন একটি কেন্দ্রশাসিত অঞ্চল থেকে পূর্ণ রাজ্যের স্বীকৃতি দেওয়া হয়। দ্বিতীয়ত, তারা চেয়েছিল লাদাখকে যেন 6 স্কেডিউলের আন্ডারে অন্তর্ভুক্ত করা হয়। এবার এই 6 স্কেডিউলের ব্যাপারটা কি? 6 স্কেডিউলের আন্ডারে সেই সমস্ত স্টেটকেই ফেলা হয় যারা হলো ট্রাইবাল স্টেট এবং যাদেরকে কিছু লেজিসলেটিভ এবং অ্যাডমিনিস্ট্রেটিভ অটোনমি দেওয়া হয়েছে। এই মুহূর্তে আমাদের কনস্টিটিউশনের 6 স্কেডিউলের আন্ডারে 4টে নর্থ ইস্টার্ন স্টেট পড়ে: আসাম, ত্রিপুরা, মেঘালয় এবং মিজোরাম। তো এর আন্ডারে লাদাখও ইনক্লুডেড হতে চেয়েছে। তৃতীয় ডিমান্ড ছিল যেন লাদাখ থেকে 2 জন এমপিকে নেওয়া হয়, অর্থাৎ লাদাখ চেয়েছিল তার প্রপার পলিটিক্যাল রিপ্রেজেন্টেশন পেতে। আর চতুর্থ ডিমান্ড ছিল একটা পিএসসি বা পাবলিক সার্ভিস কমিশন গঠন করা, যাতে লাদাখের আনএমপ্লয়মেন্ট প্রবলেমের কিছুটা সুরাহা হয়। এখানে একটা কথা কিন্তু বিশেষভাবে উল্লেখযোগ্য। স্বরাষ্ট্র মন্ত্রকের তরফ থেকে কিন্তু জানানো হয়েছিল যে প্রতিবাদকারীদের তৃতীয় আর চতুর্থ যে ডিমান্ড, সেগুলো নিয়ে নেগোসিয়েশন হবে, কিন্তু প্রথম দুটো ডিমান্ড অর্থাৎ স্টেটহুড আর 6 স্কেডিউল ইনক্লুশন নিয়ে যে ডিমান্ড, সেই ডিমান্ডগুলো নিয়ে কিন্তু কোনো নেগোসিয়েশন হবে না। এইবারে কথা হচ্ছে যে এই গোটা গল্পটার মধ্যে ভায়োলেন্সটা এলো কোথার থেকে? আমরা তো সবসময় জানি যে সোনাম ওয়াংচুক এমন একজন মানুষ যিনি সবসময় পিসফুল প্রোটেস্ট করেন। আসলে ব্যাপারটা হচ্ছে এই প্রোটেস্টটা চলাকালীন 2 জন মানুষ অসুস্থ হয়ে পড়েন, আর তারপরেই আমরা দেখতে পাই যে সেখানে একটা ভায়োলেন্ট আউটব্রেক হয়, এবং ওই ভায়োলেন্ট যে আউটবার্স্টটা হয় তার ফলে বিজেপি কার্যালয়ের উপরে অ্যাটাক হয়, এবং তারপর আমরা দেখতে পাই যে কিছু মানুষ আহত এবং নিহত হলেন, কারফিউ জারি হলো, সোনাম ওয়াংচুক অ্যারেস্টেড হলো, পুরো একটা ডিভাস্টেটেড সিচুয়েশন কিন্তু তারপর থেকে তৈরি হলো। এবার এই যে লাদাখের ইউথের একটা ভায়োলেন্ট রিয়াকশন, এইটাকে কিন্তু বিভিন্ন রকমভাবে পলিটিসাইজও করা হচ্ছে। বিজেপির তরফ থেকে আবার বলা হয়েছে যে এই যে লাদাখের ইউথের একটা ভায়োলেন্ট রিয়াকশন, এটা নাকি আবার কংগ্রেস ইনস্টিগেট করেছিল। কিন্তু এই একই বিষয়ে সোনাম ওয়াংচুকের কাছ থেকে মতামত জানতে চাইলে তিনি আবার বলেন যে ওই এরিয়াতে কংগ্রেসের এতটাও বেশি ইনফ্লুয়েন্স নেই যে এরকমভাবে ইউথকে মোবিলাইজ করতে পারবে। তো যাই হোক, দেখা যাক এখন এই বিষয়টা কতদূর গড়ায়। আজকের আলোচনা এই পর্যন্তই। নিজেদের মতামত কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন, আর এই ভিডিওটার ইংলিশ ভার্সনও চ্যানেলে খুব তাড়াতাড়ি আপলোড করা হবে। থ্যাংক ইউ সো মাচ।